বাংলাদেশের অর্থনৈতিক নীতিগুলো সাধারণত সরকার দ্বারা বাস্তবায়িত এবং পরিচালিত হয়। অর্থনৈতিক নীতির উদাহরণগুলোর মধ্যে রয়েছে সিদ্ধান্ত বা পরিকল্পনা বা পদক্ষেপগুলি, সরকারি ব্যয় এবং কর, ধনী থেকে দরিদ্রে আয়ের পুনর্বণ্টন এবং অর্থের সরবরাহ প্রধানত একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা। অর্থনৈতিক নীতি অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বড়, অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়নের চেয়ে বড়। সরকারি ব্যয়, কর, ফিসক্যাল, মুদ্রা, অর্থ সরবরাহ, বৈদেশিক সাহায্য, সরকারি পরিষেবাগুলিতে বিনিয়োগ, বেসরকারীকরণ ইত্যাদির নীতিগুলি। আয়, সম্পদ সংগ্রহ, দারিদ্র্য হ্রাস, মানব সম্পদ উন্নয়ন, সূচকের উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উৎপাদনের উন্নয়ন ইত্যাদি। অর্থনৈতিক উন্নয়নের নীতিগুলি অন্তর্ভুক্ত করতে পারে উন্নত সমষ্টিক অর্থনৈতিক ব্যবস্থা বা অবস্থা, নিম্ন মুদ্রাস্ফীতি এবং ইতিবাচক স্থিতিশীল অর্থনৈতিক জলবায়ু তৈরি করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনামূল্যে বাজার সরবরাহ সদৃশ নীতি, বেসরকারীকরণ, নিয়ন্ত্রণ মুক্তকরণ, কম কর, উদ্দীপিত করার জন্য কম নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের বিনিয়োগ। এরপর থার্ড পয়েন্ট হচ্ছে সরকারি হস্তক্ষেপকারী সরবরাহ সদৃশ নীতি, শিক্ষা, গণপরিবহন এবং স্বাস্থ্যসেবার মতো পাবলিক পণ্য এর ব্যয় বৃদ্ধি। উন্নয়নশীল অর্থনীতির জন্য অন্যান্য সমস্যাগুলি অন্তর্ভুক্ত হতে পারে রপ্তানিমুখী উন্নয়ন, শুল্ক বাধা হ্রাস এবং অর্থনৈতিক উন্নয়ন উন্নত করার উপায় হিসেবে মুক্ত বাণিজ্যের প্রচার। অর্থনৈতিক উন্নয়নকে উন্নীত করার উপায় হিসেবে কৃষি থেকে উৎপাদনে বহুমুখীকরণ। এক নম্বর পয়েন্ট হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা মুদ্রাস্ফীতির কম হার অর্জন করতে এর চেয়ে বেশি। আবার মুদ্রাস্ফীতির কম হার অর্জন করার চেয়ে বেশি হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকে প্রভাবিত করে। কিন্তু কেন? উচ্চ মূল্যস্ফীতি মুদ্রার অবমূল্যায়নের দিকে নিয়ে যেতে পারে এবং বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে। একটি নিম্ন মুদ্রাস্ফীতি কাঠামো তৈরি করতে এটির প্রয়োজন কার্যকর মুদ্রানীতি, সুশৃঙ্খল রাজস্ব নীতি, অর্থাৎ বড় বাজেটের ঘাটতি এড়ানো। এটা হচ্ছে একটা সাব পয়েন্ট। সেকেন্ড সাব পয়েন্ট হচ্ছে উদাহরণস্বরূপ আপনি যদি বাংলাদেশ এবং ভারতের বর্তমান পরিস্থিতি দেখেন, তাদের উভয়েরই উচ্চ জিডিপি বৃদ্ধির হার 7.5% এবং 8.2%। কিন্তু উদ্বেগের বিষয় হলো এই যে তাদের অর্থনীতি সহজেই অতি উত্তপ্ত হতে পারে এবং মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার একটি সম্ভাব্য সমস্যা হলো নিম্ন মুদ্রাস্ফীতির অনুসরণে উচ্চ সুদের হার নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে বিরোধ করতে পারে, অন্তত স্বল্প মেয়াদে। কখনো কখনো দেশগুলি খুব জোরে কম মুদ্রাস্ফীতি অনুসরণ করে, কিন্তু মন্দা এবং উচ্চ বেকারত্বের খরচে। এতে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি হয়। উন্নয়ন আদর্শ হলো নিম্ন মুদ্রাস্ফীতি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির সমন্বয় সাধন করা। এছাড়াও সরকারি বাজেট ঘাটতি কমানোর নীতিকে সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় হ্রাস জড়িত থাকতে পারে। এটি অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। কিছু দেশ এমন পরিস্থিতিতে থাকতে পারে যেখানে অতি মূল্যায়িত বিনিময় হার এবং কঠোর মুদ্রানীতির কারণে চাহিদার মৌলিক অভাব রয়েছে। অতএব অর্থনৈতিক উন্নয়নের জন্য চাহিদা পার্শ্ব নীতির প্রয়োজন হতে পারে, যা সামগ্রিক চাহিদাকে বাড়িয়ে তোলে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কম সীমাবদ্ধ প্রবিধান। কিছু উন্নয়নশীল দেশ অত্যধিক বিধিনিষেধ, দুর্নীতি,
এবং ব্যবসা করার উচ্চ ব্যয় দ্বারা পিছিয়ে আছে। অভ্যন্তরীণ উভয় বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য এই খরচগুলিকে অপসারণ করা এবং ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এছাড়াও নিয়ন্ত্রণের মাত্রা কমানোর প্রয়াসে এটি গুরুত্বপূর্ণ যে পরিবেশ সুরক্ষার মতো দরকারি প্রবিধানগুলো বাতিল করা হয় না, অন্যথায় টেকসই উন্নয়নের ব্যয় অর্থনৈতিক প্রবৃদ্ধি আসতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেসরকারীকরণ এবং ডিরেগুলেশন। অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বেসরকারীকরণ। এটি সংস্থাগুলিকে খরচ কমাতে এবং আরও দক্ষতার লক্ষ্যে লাভের প্রণোদনা দেয়। ডিরেগুলেশন রাষ্ট্রীয় মালিকানাধীন একচেটিয়া প্রতিযোগিতার মুখোমুখি করার সাথে জড়িত। এই বৃহত্তর প্রতিযোগিতামূলক চাপ খরচ কমাতে প্রণোদনা তৈরি করতে সাহায্য করতে পারে। বাণিজ্য উদারীকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাজার উন্মুক্ত করার মাধ্যমে বৃহত্তর প্রতিযোগিতামূলক চাপও লাভ করা যেতে পারে। বেসরকারীকরণের একটি সম্ভাব্য সমস্যা হলো এটি সমাজে বৈষম্যটাকে বাড়িয়ে তুলতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কার্যকর কর কাঠামো এবং কর সংগ্রহ করা। উন্নয়নশীল অর্থনীতিগুলি প্রায় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার মধ্যে একটি হলো কার্যকরভাবে কর আরোপ করা এবং তাদের যা করার কথা তা আদায় করা। সরকার যদি অর্থনীতির সবচেয়ে ধনী দিক থেকে যেমন প্রাকৃতিক সম্পদের উৎপাদন পর্যাপ্ত ট্যাক্স সংগ্রহ করতে অক্ষম হয়, তবে উচ্চ সামাজিক সুবিধা সহ পরিষেবাগুলিতে প্রয়োজনীয় সরকারি খাতের বিনিয়োগের অর্থায়নের জন্য সামান্য তহবিল থাকবে। পাবলিক সার্ভিসে বিনিয়োগ বা অর্থনৈতিক উন্নয়নের একটি মূল বিষয় হলো সাক্ষরতা এবং সংখ্যার মাত্রাটা বৃদ্ধি করা। শিক্ষা এবং প্রশিক্ষণের মৌলিক স্তর ছাড়া অর্থনীতির জন্য উচ্চমূল্য সংযোজন শিল্পে বিকাশ করা খুবই কঠিন। শিক্ষায় বিনিয়োগ থেকে আয়ের প্রমাণটা হচ্ছে মিশ্রিত। প্রায়শই অর্থনৈতিক প্রবৃদ্ধি সরাসরি উচ্চ হারে বিনিয়োগের জন্য দীর্ঘ একটা সময় লাগে। কৃষি 6 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষি থেকে দূরে বহুমুখীকরণ। এটি সীমাবদ্ধতা যা উন্নয়নশীল অর্থনীতির সম্মুখীন হতে পারে তা হলো প্রাথমিক পণ্য উৎপাদনে তাদের বর্তমান তুলনামূলক সুবিধা। যাই হোক, এগুলি অস্থির মূল্য, চাহিদার স্বল্প আয়ের স্থিতিস্থাপকতা এবং সীমিত প্রকৃতির কারণে অর্থনৈতিক উন্নয়নকে সীমিত করে। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনের মতো বিভিন্ন খাতে নতুন শিল্পের সরকারি উৎসাহের প্রয়োজন হতে পারে। কৃষি থেকে দূরে বৈচিত্র্য আনার প্রচেষ্টা মিশ্র ফলাফল হতে পারে। কখনো কখনো দুর্বল মৌলিক স্তরের অবকাঠামো সহ দেশগুলি উৎপাদনে মূলধন বিনিয়োগের কার্যকর ব্যবহার করতে লড়াই করে। কেউ কেউ যুক্তি দেন যে উৎপাদন শিল্পকে উৎসাহিত করার জন্য সরকারের প্রচেষ্টাগুলি ভুল স্থানান্তরিত, কারণ তাদের কাছে প্রচারের জন্য সর্বোত্তম ধরনের শিল্প সম্পর্কে খারাপ তথ্য থাকে। কোনো শিল্পে বিনিয়োগ করতে হবে তা মুক্ত বাজারকে সিদ্ধান্ত নেওয়া ভালো। 7 নম্বর হচ্ছে বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্য অর্থনৈতিক উন্নয়নকে উন্নত করার পরিকল্পনায় মূলধন বিনিয়োগ বাড়াতে সাহায্য করতে পারে। বৈদেশিক সাহায্য হলো যে কোনো ধরনের সহায়তা যা একটি দেশ স্বেচ্ছায় অন্য দেশে স্থানান্তর করে, যা উপহার, অনুদান বা ঋণের আকার নিতে পারে। দেশগুলি মূলধন, খাদ্য সরবরাহ এবং মানবিক সহায়তা এবং সামরিক সহায়তার মতো পরিষেবাগুলোর মাধ্যমে সহায়তা প্রদান করতে পারে। দাতা দেশগুলি আন্তর্জাতিক সাহায্য দেয় কারণ এটি তাদের প্রাপক দেশগুলি থেকে একটি ডিগ্রি কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন দেয়। এখন আমরা এটার ইংরেজি ফর্মটা বলবো। বাংলাদেশ ইকোনমিক পলিসি। Economic policies are typically implemented and administered by the government. Examples of economic policies include decisions or plans or actions taken on government spending and taxation, redistribution of income from rich to poor, and supply of money, mainly designed to encourage economic and social development of a country.
Economic policies is greater than economic development is greater than social development. Policies for economic development are privatization or deregulation, effective tax collection, investment in public services, development of manufacturing, foreign aid, macroeconomic stability. এক নম্বর পয়েন্ট হচ্ছে পলিসিজ অন গভর্নমেন্ট স্পেন্ডিং, ট্যাক্সেশন, ফিসক্যাল, মনিটারি ব্র্যাকেটে মানি সাপ্লাই, ফরেন এইড, ইনভেস্টমেন্ট ইন পাবলিক সার্ভিসেস, privatization, etc. Second point is policies to ensure redistribution of income, resource mobilization, poverty reduction, human resource development, improvement in social indicators, bracket education, health, infrastructure, macroeconomic stability, development of manufacturing, etc. Policies for economic development could involve, point number 1 is improved macroeconomic conditions, bracket create a stable economic climate of low inflation and positive economic growth. Point 2 is free market supply side policies, privatization, deregulation, lower taxes, less regulation to stimulate private sector investment. Point 3 is government interventionist supply side policies. Increase spending on public goods such as education, public transport and healthcare. For developing economies, other issues could involve export-oriented development, which is point number 1. Reduction in tariff barriers and promoting free trade as a way to improve economic development. Point number 2 is diversification away from agriculture to manufacturing as a way to promote economic development. 1. Macroeconomic stability. Macroeconomic stability is greater than to achieve low rate of inflation, influence confidence, which is greater than influence confidence of foreign investors. But why? High inflation can lead to devaluation of the currency and discourage foreign investment. To create a low inflationary framework, it requires, point number 1 is effective monetary policy, point number 2 is disciplined fiscal policy, i.e. avoid large budget deficits. Point number 3 is, for example, if you look at the current situation of Bangladesh and India, they both have high rates of GDP growth, 7.5% and 8.2%. But the concern is that their economics could easily overheat and cause inflationary pressures. A potential problem of macroeconomic stability is that the pursuit of low inflation, higher interest rates can conflict with lower economic growth, at least in the short term. Sometimes countries have pursued low inflation with great vigor, but at the cost of recession and higher unemployment. This creates a constraint to economic development. The ideal is to pursue a combination of low inflation and sustainable economic growth. Also, policies to reduce government budget deficits may involve spending cuts on social welfare programs. It depends on the economic situation. Some countries may be in a situation where there is fundamental lack of demand due to overvalued exchange rate and tight monetary policy. Therefore, economic development may require demand side policies which boost aggregate demand. 2 is less restrictive regulation. Some developing countries are held back by the over-restrictive regulation, corruption and high cost of doing business. To attract both domestic and inward investment, it is necessary to remove these costs and create a climate which is conducive to business. Also, in the effort to reduce levels of regulation, it is important that useful regulations
such as protection of the environment are not discarded. Otherwise, economic growth may come at the expense of sustainable development. Number 3 is privatization and deregulation. An important aspect of economic development is privatization. This gives firms a profit incentive to cut costs and aim for greater efficiency. Deregulation involves making state-owned monopolies face competition. This greater competitive pressure can help to create incentives to cut costs. Greater competitive pressures may also be gained through liberalizing trade and opening markets to international competition. A political problem of privatization is that it can exacerbate inequality in society. Point number 4 is effective tax structure and tax collection. One of the challenges the developing economies often face is to effectively impose tax and collect what they are supposed to. If the government is unable to collect sufficient tax from the richest aspect of the economy, e.g., production of natural resources, which is in the bracket, there will be little funds to finance necessary public sector investment in services with a high social benefit. Point number 4 is effective tax structure and tax collection. One of the challenges the developing economies often face is to effectively impose tax and collect what they are supposed to. If the government is unable to collect sufficient tax from the richest aspect of the economy, production of natural resources, there will be little funds to finance necessary public sector investments in services with a high social benefit. Investment in public services. A key factor in improving economic development is to increase levels of literacy and numeracy. Without basic levels of education and training, it is very difficult for the economy to develop into higher value-added industries. Evidence on returns from investing in education are mixed. Often investment takes a long time to feed through into directly higher rates of economic growth. 6. Diversification away from agriculture. A constraint that developing economies may face is their current comparative advantage in the production of primary products. However, these limit economic development due to volatile prices, a low income elasticity of demand, and finite nature. Therefore, economic development may require government encouragement of new industries in different sectors, such as manufacturing. Attempts to diversify away from agriculture can have mixed results. Sometimes countries with a poor basic level of infrastructure struggle to make effective use of capital investment in manufacturing. Some argue that government attempts to encourage manufacturing industry is misplaced because they tend to have poor information about best kinds of industries to promote. It is better to allow the free market to decide to which industries to invest in. Point number 7 is foreign aid. Foreign aid can help boost capital investment in schemes which improve economic development. Foreign aid is any type of assistance that one country voluntarily transfers to another, which can take the form as a gift, grant or loan. Countries may provide aid through capital, food, supplies and services such as humanitarian aid and military assistance. Donor nations give international aid because it gives them a degree of diplomatic and political support from recipient countries.